So no need to write anything. মনে আছে আরো 10 মিনিট পরে ওই একটা 10 নাগাদ নেবে, 10-12 নাগাদ অ্যাটেন্ডেন্স নেবে, এক্ষুনি নেওয়ার দরকার নেই। ওকে ম্যাম। আমি তোমাদের কনস্ট্যান্টলি বলছি নো নিড টু রাইট ইউর নেম অ্যান্ড রোল নাম্বার, প্লিজ লিখো না, কোনো দরকার নেই নাম রোল নাম্বার লিখবার। এটা আমি রোজ ক্লাসে বলছি, ওটা করো না, দরকার নেই। ওকে, আমরা আজকে শুরু করছি। লাস্ট ডে উই হ্যাভ স্টার্টেড উইথ দ্য টপিক সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন। ইন্ট্রোডাক্টরি ক্লাসের পর we have started with social change বা সামাজিক পরিবর্তন and features of social change, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য। last day we have discussed these things. How social change is a constant component of our social life, সামাজিক জীবনের অংশ হিসেবে সামাজিক পরিবর্তন একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট বিষয়, অর্থাৎ পৃথিবীর সবকিছু থামতে পারে বাট সোশ্যাল চেঞ্জ couldn't, সামাজিক পরিবর্তনকে থামানো যায় না। But not only social change, every kind of change takes place in society, that is social change, that is natural change, living change in living body, change in non-living body and change in super organic। অর্থাৎ আমরা বলেছিলাম জৈব পরিবর্তনকে আমরা বলি অর্গানিক চেঞ্জ, অজৈব পরিবর্তনকে বলি ইনঅর্গানিক চেঞ্জ, এবং অতিজৈব পরিবর্তন বা সুপার অর্গানিক চেঞ্জ দ্যাট ইজ ডিনোটেড বাই দ্য সোসাইটি ইটসেলফ। এবং জৈব এবং অজৈব এই দুইকে মিলেমিশে যে সামাজিক জীবন, সেই সামাজিক জীবনকে আমরা বলি সুপার অর্গানিক বা অতিজৈব। এই সবকিছুর পরিবর্তন or all those kind of changes are considered as social change. এই চেঞ্জ that it is the only thing that is going around us and it is constant in process, এটা নিয়ত পরিবর্তনশীল। এই পরিবর্তনকে আমরা আটকাতে পারি না, আমাদের মতো করে পরিচালনা করতে পারি না। Because change is constant, we could not stop it and we cannot edit according to our wish. পরিবর্তন হতেই থাকে। আগের দিন তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে কোনো একজন ব্যক্তি একটা নদীতে দ্বিতীয়বার স্নান করতে পারে না। No one can dip into a same river twice. একজন মানুষ একই নদীতে দুবার ডুব দিতে পারে না, কারণ প্রথমবার ডুব দেওয়ার পর the water has flown away, সেই জলটা চলে গেছে, নদীর জল পাল্টে গেছে, সেই মানুষটা পাল্টেছে কারণ তার 1 মিনিট বা 2 মিনিট বয়স বেড়েছে এবং পার্শ্বিক যে পরিস্থিতি তার মধ্যে 1-1.5 মিনিটের একটা ডিফারেন্স তৈরি হয়েছে। সো দ্যাট মাচ crucial and important social change is, or the change word is constantly changing. আমরা এখন ক্লাসটা শুরু করলাম 12:55, তোমরা তখন থেকে শুরু করে এখন 10 মিনিট ক্লাস, 10 মিনিটের উপর টাইম পেরিয়ে গেছে। এই 10 মিনিটে আমাদের রেসপিরেশন চলেছে, 10 মিনিট বয়স আমার বেড়েছে, 10 মিনিট একটা সময় পেরিয়ে গেছে, 10 মিনিটে ন্যাচারাল আনন্যাচারাল আশেপাশের মেটেরিয়াল নন মেটেরিয়াল সব রকম চেঞ্জ হয়েছে। তো আমাদের এই একমাত্র পরিবর্তন, সেটাই হচ্ছে সব থেকে বড় স্বাভাবিক। এবং পরিবর্তন বা চেঞ্জের কতগুলো ফিচার্স আমি আগের দিন তোমাদের আলোচনা করে দিয়েছিলাম, সেগুলো নিয়ে আমি আজকে আর বলছি না। Today we will start with the concept of social evolution or সামাজিক বিবর্তন। বাংলায় বললে দেখো তোমাদের মেটেরিয়ালটা দেয়া আছে, আমি তোমাদের আগের দিন যে মেটেরিয়ালটা দিয়েছিলাম সেই মেটেরিয়ালটার পুরোটা তোমাদের পড়ানো হয়নি, শুধু সোশ্যাল চেঞ্জ আর তার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো বলা হয়েছিল। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সামাজিক বিবর্তন এবং সামাজিক প্রগতি। টুডেস টপিক ইজ সোশ্যাল এভলিউশন এন্ড সোশ্যাল প্রোগ্রেস। সো টু স্টার্ট উইথ সোশ্যাল এভলিউশন, হোয়াট উইল ইউ সে? সামাজিক পরিবর্তন, এই যে পরিবর্তন বা চেঞ্জ, উই ক্যান অনলি সি দ্য চেঞ্জ। একটা বাচ্চা ছোট ছিল, বাচ্চাটা বড় হয়ে গেছে। A kid has become a baby has become a kid has become a young boy or girl, a young boy or girl has become gentleman or lady। আমরা কি করি? আমরা জাস্ট এই স্টেজ গুলোকে দেখতে পাই পরিবর্তনটা। একটা ছোট্ট সিডলিং ছিল, একটা ছোট্ট চারা গাছ ছিল, সেটা একটা প্লান্ট হয়ে গেল, একটা গাছ হয়ে গেল। আমরা এই দুইয়ের যে পরিবর্তন, দ্যাট we have just observed the two stage of change. ইনিশিয়াল চেঞ্জটা দেখলাম, ইনিশিয়াল স্টেজটা দেখলাম আর তারপরে স্টেজটা দেখলাম, মাঝখানে একটা আছে প্রসেসটা কনস্ট্যান্ট। একটু ধরো, তোমরা ডিসকানেক্ট হও না, আমার একটা ফোন আসছে। হ্যালো,
শুনতেছো আমার বলা? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ফোনটা কেটে গেল, এক মিনিট দাঁড়াও, আমি একটা মেসেজ করে দিই, একটু ধরো তোমরা। Disturbing. আচ্ছা, কি বলা হচ্ছে, আমরা মাঝখানের প্রসেসটা দেখতে পাই না, আমরা জাস্ট দুটো স্টেজ দেখতে পারি, ছোট থেকে বড় হয়ে যাওয়া, কিড থেকে বড় হয়ে যাওয়া। এই যে কনস্ট্যান্ট চেঞ্জের জন্য একটা চারা গাছ একটা গাছে পরিণত হয়, সিডলিং বিকামস আ প্ল্যান্ট, বেবি কিডস বিকামস আ কিড। আমরা কি করে এই দুটো স্টেজকে দেখতে পারি আর বলি, আমরা যেটা বলি বাবা কত বড় হয়ে গেছে, পাল্টে গেছে। আমরা জাস্ট উই ক্যান নোটিস দ্য স্টেজ that what we previously observed and now what I am observing now. আমি আগে কি দেখেছিলাম আর এখন কি দেখছি। মাঝখানে যে প্রসেসটার জন্য এই পরিবর্তনটা হয়, দ্যাট প্রসেস ইজ ভেরি স্লো, খুব ধীরে ধীরে এই প্রসেসটা হতে থাকে এবং সেই প্রসেসটা আমরা চোখেই দেখতে পারি না। দ্যাট প্রসেস ইজ নোন অ্যাজ সোশ্যাল এভলিউশন বা সামাজিক বিবর্তন। বিবর্তন এত ধীরে ধীরে হয়, রোজ হচ্ছে, এই যে দিন থেকে রাত হচ্ছে 24টা ঘন্টা ইন্টু 60 মিনিটস ইন্টু 60 সেকেন্ডস ইন্টু ফিউ পালস, এই প্রত্যেকটা ডট অফ মোমেন্টে কিন্তু আমাদের পরিবর্তন ঘটছে। আমরা সকালে উঠলাম, বললাম বেলা হয়ে গেছে, বেলায় দুপুরবেলা বললাম ইটস ইভিনিং, ইভিনিং এর পর ও ইটস নাইট। আমরা কি দেখছি, ওভারঅল চেঞ্জটা দেখছি, দেয়ার ওয়াজ সানরাইজ এন্ড নাও দেয়ার ইজ সানসেট। এই চেঞ্জটা দেখলাম, কিন্তু এর মাঝখানে এভরি পালস এভরি বিটে সময় একটু করে পাল্টেছে, আর্থটা রোটেট করেছে, তার পজিশন পাল্টেছে, সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত হয়েছে। প্রত্যেকটা বিট কিন্তু আমরা লক্ষ্য করি না, ইটস নট পসিবল ফর আস যে প্রত্যেকটা মোমেন্টে আমার আশপাশে কি পরিবর্তন হচ্ছে, নেচারে কি চেঞ্জেস আসছে, নন ম্যাটেরিয়াল জিনিসে কি চেঞ্জেস আসছে, ওভারঅল সোশ্যাল লাইফ কিভাবে চলছে, যেটা খুব ধীরে 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 পাল্টাচ্ছে। দ্যাট স্লো প্রসেস ইজ নোন অ্যাজ এভলিউশন। দ্য ওয়ার্ড এভলিউশন has come from a Latin word evolvere. ইভলভেরে নামে একটা ল্যাটিন শব্দ থেকে এভলিউশন কথাটা এসছে। ইভলভেরে কথাটার আমি ইংলিশ স্পেলিংটা বলছি, তোমরা লিখে নাও। EVOLVERE, EVOLVERE, evolvere. The word is evolvere is a Latin word. এর থেকে এসছে দ্য ইংলিশ টার্ম এভলিউশন বা বিবর্তন। ইভলভেরে কথাটার মানে কি? ইভলভেরে কথাটার মানে হচ্ছে বিকাশ, উন্মোচন, ট্রান্সফরমেশন, টু রাইজ অর টু চেঞ্জ উইদিন, ভেতর থেকে পরিবর্তন হওয়ার যেটা, দ্যাট ইজ কল্ড এভলিউশন। মনে করো আমরা রোজ রান্নার সময় বা বাড়িতে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে অনিয়ন, পেঁয়াজ, ভেরি নোন। অনিয়নের কি দেখি আমরা, একটা বাইরের আউটার স্কিন দেখি যেটা ড্রাই, সেই অনিয়নের ড্রাই স্কিন পারলে তার পরেরও যে স্কিনটা আছে সেটা খুব যদি রাফ বা সেটা পরিষ্কার না হয়, আমরা সেটাকে ফেলে দিই। এই রাফ বা ড্রাই স্কিন যেটাকে আমরা অনিয়নের ফেলে দিই, সেটা হচ্ছে অনিয়নের ফার্স্ট স্কিন। যখন অনিয়নটা তৈরি হচ্ছিল মাটির তলায়, তখন ওটাই তার ফার্স্ট স্কিন। তারপর সে বাইরে আউটার পোর্শনে বা বাইরের দিকে গেছে এবং তার ভেতরে নতুন নতুন লেয়ার তৈরি হয়েছে। প্রত্যেকটা জিনিস সোসাইটিতে যা রয়েছে সবকিছু এইভাবে এক জায়গা থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার স্তরটা আস্তে 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 শুকিয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, সময় চলে গেছে, ইট বিকেম এজ ওল্ড, আর নতুন নতুন বিষয় সামনে চলে আসছে। আজকের যে সোসাইটিতে আমরা দাঁড়িয়ে আছি, যে সোশ্যাল সিচুয়েশনে আমরা বেঁচে আছি, সেটা হচ্ছে লাইক দ্য ফ্রেশ কাট অফ দ্যাট অনিয়ন। আমরা আজকের একটা নতুন দিনে দাঁড়িয়ে আছি। গতকাল অব্দি যে দিনটা আমাদের সঙ্গে ছিল, সেগুলো হচ্ছে দ্য প্রিভিয়াস লেয়ার অফ দ্য অনিয়ন। সেই আগের পুরোনো লেয়ার গুলো একটা 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 করে হাজার হাজার
বছর চলে গেছে, আজকে দাঁড়িয়ে আছি। আবার আগামীকাল যখন সকাল হবে, কাল থেকে আবার একটা দিন শুরু হবে, আবার নতুন একটা দিন, সেদিনকে দাঁড়িয়ে আজকের দিনটা প্রিভিয়াস হয়ে যাবে। কিন্তু এই যে আজকে আমরা একটা মডার্ন সোসাইটিতে দাঁড়িয়ে আছি, ইকোনমিক্যালি ডেভেলপ সোসাইটি, মডার্ন সোসাইটি, সেখানে there is globalization, there is industrialization, there is everything in this society. This society is not a one day mechanism. একদিনে কিন্তু তৈরি হয়নি, দীর্ঘ দিন ধরে অল্প অল্প করে পরিবর্তন হয়ে সেই মানুষ যে গুহায় ছিল, সেই কেভ লিভিং সোসাইটি বা কেভ লিভিং সিচুয়েশন থেকে আজকের এই কমপ্লেক্স সোশ্যাল সিস্টেম, আদিম অবস্থার সেই গুহাবাসী মানুষের জীবন থেকে আজকের উন্নত জটিল নগর জীবন বা সমাজ জীবন যাই বলো না কেন, যেখানে নগর এবং গ্রাম, রুরাল আর আরবান বোথ সোসাইটিজ আর দেয়ার, এই যে চেঞ্জটা, দিস চেঞ্জ ইজ আ process is going under through a process called evolution. অর্থাৎ বিবর্তন নামের যে পদ্ধতি, তার মধ্যে দিয়ে একটু 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 করে এগিয়ে আজকে আমরা এই জিনিসটা দেখছি। আমি লাস্ট দিন বলেছিলাম সোশ্যাল চেঞ্জ বা সোসাইটি ইজ নট অ্যান আউটকাম বাট আ প্রসেস। আজকের যে সমাজটা আমরা দেখছি, এটা কোনো পরিবর্তনের ফল নয়, এটা নিজেই একটা পরিবর্তন বা পদ্ধতি। আজকে যে সমাজটা দেখছি, প্রতিনিয়ত পরিবর্তন হয়ে আমি আজকে সমাজটা দেখছি, আজকেও কিছু কাজ হচ্ছে, কনস্ট্যান্ট কিছু চেঞ্জেস আর বিং প্ল্যান্ড, কিছু প্ল্যান্ড চেঞ্জেস আছে অর্থাৎ পরিকল্পিত পরিবর্তন, কিছু আনপ্ল্যান্ড বা অপরিকল্পিত পরিবর্তন আছে, সাম পজিটিভ অ্যাসপেক্টস আর দেয়ার, সাম নেগেটিভ অ্যাসপেক্টস আর দেয়ার। এই সব পদ্ধতি নিয়ে কালকের দিন হবে, কাল থেকে পরশু হবে, আবার আমরা ফিউচার সোসাইটির দিকে এগোতে থাকবো। আজকে যা হচ্ছে সেগুলো সব সেই প্রসেসের মধ্যে ঢুকে যাবে। So every day we live, every day we experience our society. That society is itself, it is a process. It is not an outcome. কাল অব্দি যা কাজ হয়েছে তার ফলস্বরূপ আজকে সমাজ না, সমাজ নিজেই একটা পদ্ধতি যেটা কনস্ট্যান্ট নিজের মধ্যে কাজ করে চলেছে। আর এই যে কনস্ট্যান্ট চেঞ্জ, নিয়ত পরিবর্তনশীল, যা চোখে দেখা যায় না, আমরা সবসময় নোটিস করতে পারি না। আমরা অনেক সময় দেখবে আমরা ইউটিউব বা ভিডিওতে দেখি যেখানে টাইম ল্যাপস বলে একটা কনসেপ্ট আছে, অর্থাৎ খুব স্মল চেঞ্জেস ক্যামেরায় ধরা পড়েছে, সেগুলোকে টাইম ল্যাপস করে অনেকটা সময়ের ভিডিও কয়েক মিনিটে দেখিয়ে দিচ্ছে। গাছের মধ্যে ফুল বার্ডস আসছে, সেই বার্ডটা কি করে ব্লুম হচ্ছে, ফুলগুলো কি করে ফুটছে, ফলটা কি করে বড় হচ্ছে, অনেকটা সময় পালস মোমেন্ট ধরে 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 পাল্টেছে, তারপর ওটাকে আমরা অল্প সময়ের জন্য ভিডিওতে রান করে দিলাম, তখন আমরা মনে হলো কত তাড়াতাড়ি জিনিসটা পাল্টে গেল। তো এইটা হচ্ছে যে ছোট 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 এভরি সেকেন্ডে যে চেঞ্জটা হয়েছে, দিস চেঞ্জ ইজ নোন অ্যাজ এভলিউশন। আমরা গাছের কালকে দেখেছিলাম একটা কুড়ি, আর সকালে উঠে দেখলাম ফুলটা ফুটে গেছে। উই জাস্ট অবজার্ভ দোজ টু স্টেজেস, ইনিশিয়াল স্টেজ এন্ড আউটকাম স্টেজ। মাঝখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এভলিউশন, এন্ড এভলিউশন কামস ফ্রম দ্য ওয়ার্ড এভলভেরে, যার বাংলা মানে হচ্ছে বিকাশ বা উন্মোচন অর টু ট্রান্সফরমেশন। এভলিউশনের কতগুলো ফিচার্স বা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, তোমাদের নোটে দেওয়া আছে, দেখো আমি বলছি। এভলিউশন ইজ কনস্ট্যান্ট এন্ড আনডিভাইডেড, এটা ধারাবাহিক এবং অখণ্ডনীয়। এই যে পরিবর্তন সেটা কনস্ট্যান্ট হচ্ছে, নো ওয়ান ক্যান চেঞ্জ। আমি কাজকর্ম না করে আজকে আমি ইডল বাড়িতে বসে রইলাম, কিন্তু সানরাইজ হয়েছে, সানসেট হবে, আর তার যেরকম রোটেট করার করে যাচ্ছে, বাকি সব কিছু চলবে, কোনো কিছুকে আমি আটকাতে পারবো না। দ্যাটস ওয়াই এভলিউশন ইজ কনস্ট্যান্ট আর অখণ্ডনীয়, আনডিভাইডেড। তাকে কোনো কিছুর থেকে আলাদা করে দিয়ে দেখা যায় না, যে দিন রাত থামিয়ে দিয়ে আমি একটা প্লান্টের গ্রোথ দেখবো, বা সোশ্যাল ইনস্টিটিউশন, পলিটিক্স, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ বন্ধ করে দিয়ে শুধু ইকোনমিক্স এর ডেভেলপমেন্ট দেখবো, সোসাইটি কিভাবে রান করছে একটা আইসোলেশনে, একটা সমাজের মানুষজন সবাইকে আমি একটা ল্যাবরেটরির মধ্যে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে দেখবো কিভাবে সোসাইটি ডেভেলপ করছে, হাউ দে আর ফ্লারিশিং। এইভাবে হয় না। এভলিউশন যেমন কনস্ট্যান্ট অ্যান্ড এভলিউশন ইজ ইন্টার রিলেটেড, সবের সাথে সবকিছুর সম্পর্ক রয়েছে এবং সবকিছু মিলেমিশে বিবর্তনটা হচ্ছে। যেমন ন্যাচারাল ওয়ার্ল্ডে আমরা দেখি দ্য প্রসেস অফ রেন, দ্য ওয়াটার সাইকেল। সারাদিন খুব গরম, বাষ্প বা ইভাপোরেশন হচ্ছে সূর্যের আলোয়, সেই ওয়াটারটা এভাপোরেট করছে, আমরা চোখে দেখতে পাই না কিভাবে ওয়াটার বডি থেকে এভাপোরেশনটা আকাশে পৌঁছাচ্ছে, কিভাবে সেটা কনডেন্স হয়ে ক্লাউড হচ্ছে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচন্ড গরম, রাত্রিবেলা বৃষ্টি হয়ে গেল। দিস টু আউটকাম দ্যাট ইজ ভিজিবল। মাঝখানে যে প্রসেসটা হলো সেই প্রসেসটা ইজ ভেরি স্লাইট, মানে স্লো,
very invisible, at the same time it's constant in nature and undivided. প্রকৃতির সঙ্গে এটা সংযুক্ত, এটাকে আলাদা করে আমি বৃষ্টি তৈরি করতে পারবো না। হিট, evaporation, condensation, precipitation and rain, এই পাঁচটা প্রসেস একটার সঙ্গে একটা যুক্ত, এটাকে আমি আলাদা করতে পারবো না। নাম্বার টু, সকল সমাজে বিবর্তনের কোনো না কোনো স্তর অতিক্রম করেছে। এভরি সোসাইটি এক্সপিরিয়েন্সড এভলিউশন, দেয়ার ইজ নো সাচ সোসাইটি দ্যাট নেভার হ্যাজ এক্সপিরিয়েন্সড এভলিউশন। শুধু সোসাইটি কেন, দেয়ার ইজ নো সাচ থিং, নো সাচ লাইফ যারা এই এভলিউশনটা এক্সপিরিয়েন্স করেনি। ইভেন উই হ্যাভ ইভলভ, আমরা মায়ের উঙ্খ থেকে যখন এসছি, উই আর অনলি আ সিঙ্গেল ইউনিসেল জাইগোট। সেই জাইগোট থেকে একটা হিউম্যান বডি পেয়েছি, তারপর আমাদের জন্ম হয়েছে, সেই জন্ম থেকে এখন পর্যন্ত আজ অব্দি উই আর আ প্রোডাক্ট অফ এভলিউশন। আমরা প্রত্যেক মুহূর্তে আমাদের এই পরিবর্তনের ফলে আজকের জায়গায় দাঁড়িয়ে আছি। তেমনি সোসাইটির ক্ষেত্রেও তাই। আদিম সমাজ থেকে আজ পর্যন্ত, ফ্রম এনশিয়েন্ট সোসাইটি টু দ্য মডার্ন কমপ্লেক্স সোসাইটি, এভরিথিং হ্যাজ গন থ্রু আ স্টেজ অফ এভলিউশন। সবকিছু পাল্টেছে। ইউ আর ইউজিং আ পেন, তুমি লিখছো পেন দিয়ে, পেনটা প্রথমে তো এরকম দেখতে ছিল না, তার মধ্যে পরিবর্তন হচ্ছে। ইউ আর ইউজিং আ নোটপ্যাড অর ডায়েরি, দ্যাট হ্যাজ বিন চেঞ্জড। ইউ আর ওয়্যারিং আ ড্রেস, তার মধ্যে এভলিউশন হয়েছে। দ্য থট প্রসেস, দ্য ফুড হ্যাবিট, দ্য ফুড উই টেক, দ্য কালচার উই লার্ন or we practice, যা করছি, যেভাবে বেঁচে আছি, সেটা আজকেই তৈরি হয়নি, বহু বছর আগে তৈরি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তার মধ্যে পরিবর্তন এবং পরিবর্ধন ঘটেছে। যেগুলো প্রয়োজন সেগুলো থেকে গেছে, যেগুলো প্রয়োজন নয় দ্যাট হ্যাজ বিন অ্যাবলিশড, সেগুলো সরে গিয়ে আজকের একটা জায়গায় আমরা এসেছি, এবং এটাও কনস্ট্যান্টলি চেঞ্জিং। নেক্সট, বিবর্তনের পথ ধরেই অগ্রগতি হয়। প্রোগ্রেস কামস ফলোইং দ্য ওয়ে অফ এভলিউশন, অর্থাৎ যেভাবে পরিবর্তন হচ্ছে, স্লো বাট স্টেডি চেঞ্জ ইজ এভলিউশন। এভলিউশন হেল্পস ইন ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান স্টেজ টু অ্যানাদার। এই ট্রান্সফরমেশন বা পরিবর্তন বা রূপান্তর যদি ইতিবাচক হয়, ইফ দ্য ট্রান্সফরমেশন ইজ পজিটিভ ইন নেচার, দেন দ্যাট ইজ প্রোগ্রেস অর অগ্রগতি। অর্থাৎ ধীর লয় পরিবর্তন একটা রূপান্তর আনছে, সেই রূপান্তর যদি ইতিবাচক হয় তবে তাকে আমরা অগ্রগতি বা প্রোগ্রেস বলবো। তাই এভলিউশন, চেঞ্জ এন্ড প্রোগ্রেস ইজ ইন্টাররিলেটেড কনসেপ্টস, দে আর অল ইন্টাররিলেটেড। পরিবর্তন বা এভলিউশন, সেই এভলিউশনের স্টেজ গুলোকে আমরা পরিবর্তন হিসেবে দেখতে পারি, এবং এই পরিবর্তন যদি ইতিবাচক বা পজিটিভ ইন নেচার হয়, দেন দ্যাট উইল বি প্রোগ্রেস বা অগ্রগতি। আচ্ছা দেখো, একটা পার্ট দিয়েছি তোমাদের, হার্বার্ট স্পেন্সার বলে একজন সোশিয়োলজিস্টের নাম লিখেছি বলেছি। হার্বার্ট স্পেন্সার সোশ্যাল এভলিউশন বা সামাজিক বিবর্তনে কয়েকটা ধাপের মধ্যে দিয়ে দেখিয়েছেন। তিনি বলছেন সমাজের যে বিবর্তন বা এভলিউশন হয়েছে, সেটাও তো কতগুলো স্টেজের মধ্যে দিয়ে হয়েছে। একদিনেই তো সিম্পল এনশিয়েন্ট সোসাইটি থেকে কমপ্লেক্স আরবান সোসাইটি হয়ে যায়নি। এত বছরের যে সোশ্যাল এভলিউশন বা সিভিলাইজেশনের যে যাত্রা, সেটা মূলত অ্যাকর্ডিং টু হার্বার্ট স্পেন্সার, it has passed four stages of civilization or evolution. বিবর্তনের চারটি ধারা বা চারটি পর্যায়ের মধ্যে দিয়ে সামাজিক বিবর্তনটা ঘটে। তিনি সমাজের এই বিবর্তনকে চারটি ভাগে ভাগ করেছেন। there are four stages or layer of evolution. Number one is simple society বা সরল সমাজ। Number two is compound society বা যৌগিক সমাজ। Number three is doubly compound society, দ্বি-যৌগিক সমাজ। এবং নাম্বার থ্রি ইজ compound society বা ত্রিগুণ যৌগিক সমাজ। তিনি কাকে সিম্পল সোসাইটি বলছেন? একদম শুরুতে মানুষ যখন মহাবাসী ছিল, মানুষ শুধুমাত্র যখন বেঁচে থাকতো, বেঁচে থাকার জন্য their only survival strategy is to hunting and gathering. তারা শিকার করতো, গ্যাদার করতো, এগুলো কালেক্ট করতো, খেতো, বেঁচে থাকতো। আর কি করতো? আদার বেস্ট অ্যানিমাল বা আশেপাশে যে প্রবলেম গুলো হলো, দেখুন মেবি ন্যাচারাল ক্যালামিটিস বা প্রাকৃতিক দুর্যোগ, বন্য জন্তু, এদের থেকে বেঁচে থাকার জন্য তারা নিজেদের সার্ভাইভ করবার জন্য বেসিক কতগুলো সিম্পল জিনিস ব্যবহার করতো। এটা হচ্ছে সরল সমাজ, সিম্পল সোসাইটি। সিম্পল সোসাইটির পরে হচ্ছে ডাবলি কম্পাউন্ড সোসাইটি। ডাবলি কম্পাউন্ড সোসাইটি হচ্ছে যেখানে সোসাইটি আস্তে আস্তে কমপ্লেক্স হচ্ছে। এরকম কতগুলো গুহাবাসী বা সিম্পল সোসাইটি নিয়ে, অনেকগুলো সিম্পল সোসাইটি নিয়ে একটা কম্পাউন্ড সোসাইটি তৈরি হলো, যেখানে অনেক পপুলেশন বাড়লো, অ্যাট
দ্য সেম টাইম কমপ্লেক্সিটি বাড়লো। মেল ফিমেল ডিভিশন অফ লেবার, শ্রম বিভাজন, পুরুষরা কি করবে মেয়েরা কি করবে, এবং এই সোসাইটিতে মানুষ আস্তে আস্তে মানুষের মধ্যে দ্য কনসেপ্ট অফ প্রপার্টি অ্যারাউজ। যেমন আগে যখন গুহায় থাকতো, when people were in cave, they didn't have any property, তাদের কোনো সম্পত্তির ধারণা ছিল না। আস্তে আস্তে দে বিকেম নোম্যাডিক, যাযাবর হয়ে গেল, এবং দে স্টার্ট রেজিং ক্যাটেল, তারা গবাদি পশু পালন করত। এখান থেকে তারা কিছু প্রোডাক্ট পেত, লাইক মিল্ক, স্কিন ইত্যাদি, যে জিনিসগুলো আমরা গবাদি পশু থেকে পেয়ে থাকি। এইগুলো নিয়ে দেখা গেল একটা গ্রুপ অফ সিম্পল সোসাইটি, একটা সোসাইটি যার মধ্যে অনেকগুলো এরকম সিম্পল সোসাইটি আছে, তারা একটা যাযাবর শ্রেণী, একটা নোম্যাডিক গ্রুপ। আবার এরকম একটা নোম্যাডিক গ্রুপ আছে যাদের মধ্যে এই ক্যাটল বা গবাদি পশু নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শুরু হলো, এবং আস্তে আস্তে কমপ্লেক্সিটি বাড়তে শুরু করলো। নেতা দরকার, লিডার দরকার, যাতে এই ডিসপিউট গুলো, সামাজিক সমস্যাগুলো সমাধান করতে পারে। আস্তে আস্তে সোসাইটির মধ্যে কমপ্লেক্স অকুপেশন, ম্যাম শোনা যাচ্ছে না। ম্যাম শোনা যাচ্ছে না। হ্যাঁ ম্যাম একটু আওয়াজই আসছে না। হ্যাঁ এক মিনিট এক মিনিট, এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে। কেন হলো কে জানে। হ্যাঁ, যে তখন কি হলো, আস্তে আস্তে কমপ্লেক্সিটি বাড়ছে, দেন পিপল বিকাম সেটেলড, মানুষ চাষবাস শিখলো, দে লার্ন হাউ টু ডু এগ্রিকালচার। যখন চাষ শিখলো, সেটেল লাইফ হলো, তখন চাষের জমি, দ্য প্রডিউস প্রোডাক্টস যেগুলো তারা তৈরি করছে, চাষের থেকে যে জিনিসগুলো আসছে, অ্যাট দ্য সেম টাইম কেটেল, অর্থাৎ তাদের যে গবাদি পশু আছে, এগুলো নিয়ে নিজেদের মধ্যে নানা রকম টাসল যেমন হতে শুরু করলো, কনফ্লিক্ট হতে শুরু করলো। আস্তে আস্তে মানুষের মধ্যে প্রপার্টির কনসেপ্ট এলো, এবং কালচার, রিলিজিয়ন, পলিটিক্স, এই জিনিসগুলো আস্তে আস্তে সোসাইটিতে তৈরি হতে শুরু করলো। এটাকে স্পেন্সার বলছেন কম্পাউন্ড সোসাইটি। অনেকগুলো সিম্পল সোসাইটি একসাথে এসে তাদের নিজেদের একটা লিভিং তৈরি করছে, দ্যাট ইজ কম্পাউন্ড সোসাইটি। তারপর আসছে ডাবলি কম্পাউন্ড সোসাইটি। এরকম কিছু কম্পাউন্ড সোসাইটি নিয়ে আবার একটা বড় এরিয়া অফ পপুলেশন তৈরি হচ্ছে, এবং এই ডাবলি কম্পাউন্ড সোসাইটিতে প্রত্যেকটা সোশ্যাল ইনস্টিটিউশন আস্তে আস্তে প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। এটা এডুকেশন, শিক্ষা, এটা স্বাস্থ্য বা হেলথ, এটা অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন, দিস ইজ প্রপার্টি বা সম্পত্তি, দিস ইজ ফ্যামিলি লাইফ, দিস ইজ অকুপেশনাল লাইফ, এটা অফিস, এটা ট্রেড এন্ড বিজনেস, বাণিজ্য, এটা ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক সম্পর্ক, এটা রাজা, সৈন্য, যুদ্ধ, মিলিটারি সিস্টেম বা ডিফেন্স। এরকম ভাবে সোসাইটিতে প্রত্যেকটা ইনস্টিটিউশন প্রমিনেন্ট হতে শুরু করলো, এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনের ফাংশন আরো কমপ্লেক্স হতে শুরু করলো। একে আমরা বলছি ডাবলি কম্পাউন্ড সোসাইটি। এবং এখানে কম্পাউন্ড সোসাইটির যা গুণ বা ফিচার্স গুলো ছিল, তার সাথে সাথে আরো কমপ্লেক্সিটি বৃদ্ধি পেল। এই সমাজে পলিটিক্স হ্যাজ বিকাম মোর কমপ্লেক্স। আর শুধু রাজা দেশ চালনা করবে সেই জায়গায় নেই, এখানে পলিটিক্স হ্যাজ বিকাম মোর দ্যান ওয়ান ইনস্টিটিউশনের ফরমেশনের মাধ্যমে নিজেকে এক্সপ্রেস করতে শুরু করলো। দেয়ার ইজ কিংহুড, দেয়ার ইজ লর্ড, দেয়ার ইজ ডেমোক্রেটিক সোসাইটি, দেয়ার ইজ স্টেট। এরকম ভাবে অনেক রকম প্রশাসনিক পরিবর্তন, পলিটিক্যাল চেঞ্জেস এলো, এবং তার সাথে বিভিন্ন জনপদের সঙ্গে জনপদের সম্পর্ক তৈরি হলো বাই ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড বিজনেস। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের সাথে আর এক অঞ্চলের যোগাযোগ হতে শুরু করলো। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ট্রিপলি কম্পাউন্ড সোসাইটি, ত্রিগুণ যৌগিক সমাজ। অর্থাৎ আধুনিক সমাজ বলতে আমরা যে সমাজকে বলি তাকেই তিনি ট্রিপলি কম্পাউন্ড বলেছে, যেখানে এভরি ইনস্টিটিউশন ইজ গোয়িং থ্রু আটার কমপ্লেক্সিটি, প্রচন্ড জটিল ব্যবস্থা, প্রত্যেকটা মধ্য দিতে জটিলতা বৃদ্ধি পেয়েছে, কিন্তু মানুষের জীবন সরল হতে শুরু করেছে, ডিপেন্ডিং অন সায়েন্স এন্ড টেকনোলজি, বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে, এবং অনেক স্পষ্ট সামাজিক বিভাজন গুলো। এরা ইঞ্জিনিয়ার, এরা ডক্টর, এরা টিচার, এরা কাল্টিভেটর, এরা ফিশারম্যান, এরা ট্রেডার,
এরকম অনেক রকম কাজকর্ম দিয়ে সোসাইটিটা রান করছে এবং ইকোনমিক হ্যাজ বিকাম অ্যান্ড প্রমিনেন্ট ইনস্ট্রুমেন্ট ইন সোসাইটি টু কিপ দ্য সোসাইটি মোবাইল। সমাজটাকে সচল রাখবার জন্য ইকোনমি খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করতে শুরু করলো। যেমন যে কোনো নেশন স্টেট, আজকে আমি ভারতবর্ষের কথা বলি, চায়নার কথা বলি, আমেরিকা বলি, ইউরোপ বলি, এই নেশন স্টেট গুলো হচ্ছে ট্রিপলি কম্পাউন্ড সোসাইটি বা জাতীয় সমাজের আন্ডারে পড়ে। এই হলো বিবর্তন বা এভলিউশন। নেক্সট টপিক হচ্ছে সোশ্যাল প্রোগ্রেস বা সামাজিক প্রগতি। কি বলেছিলাম? সূক্ষ্ম বিবর্তনের মাধ্যমে পরিবর্তন সূচিত হয়। পরিবর্তন যখন ইতিবাচক এবং ক্রমশ উচ্চাভিমুখী হয়, ঊর্ধ্বমুখী হয়, ইফ the change is positive in nature and its direction towards higher level, অর্থাৎ ঊর্ধ্বমুখী আপওয়ার্ড মোবিলিটির দিকে হয়, the process is known as সোশ্যাল প্রোগ্রেস বা সামাজিক প্রগতি। প্রগতি শব্দটা এসছে গ্রিক ওয়ার্ড প্রোগ্র্যাডি থেকে। দেখো তোমাদের লেখা আছে PROGRADI, প্রোগ্র্যাডি। প্রো কথার মানে সামনের দিকে বা টুয়ার্ডস ফ্রন্ট, এন্ড গ্র্যাডি ওয়ার্ড ইজ the meaning of gradi is এগিয়ে যাওয়া, or to approach. When something is approaching towards front, যখন সামনের দিকে কিছু এগিয়ে যাচ্ছে, then we will name it as progress বা the Greek word progradi. এর কতগুলো বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, সামাজিক পরিবর্তন ছাড়া প্রগতি সম্ভব নয়। ভেরি সিম্পল, ইফ দেয়ার ইজ নো চেঞ্জ, নো প্রোগ্রেস অ্যাট অল। ফর প্রোগ্রেস ইউ নিড টু চেঞ্জ। কিছু না কিছু করতে হবে, সেই কাজটা করলে পরিবর্তন ঘটবে। পরিবর্তন ঘটলে এটা চিহ্নিত হবে যে ওয়েদার এটা পজিটিভ না নেগেটিভ। এন্ড ইফ উই উইশ ফর, if we require positive change or if we require progress, so change is required. পরিবর্তন হলে সেই পরিবর্তনের মাত্রা এবং অভিমুখ, ডিগ্রি এবং ডিরেকশন প্রোগ্রেসের দিকে যাবে। নাম্বার 2, পরিবর্তন মানেই প্রগতি নয়। চেঞ্জ need not necessarily leads to progress because change is an independent process. পরিবর্তন নিরন্তর হয়ে চলেছে। পরিবর্তন হলেই যে সেটা প্রগতি বা ইতিবাচক হবে তার কোনো মানে নেই। Progress is positive change, but all change is not positive in nature. প্রগতি মানেই ইতিবাচক পরিবর্তন, কিন্তু সব পরিবর্তনই যে ইতিবাচক হবে তার কোনো মানে নেই। আমি আগের দিনই বলেছিলাম planned unplanned changes are there, পজিটিভ আর নেগেটিভ চেঞ্জেস আর দেয়ার। আমরা একটা পরিবর্তন ঘটালাম ইতিবাচক কিছু ভেবে, কিন্তু জরুরি নয় তার সঙ্গে সংযুক্ত প্রত্যেকটা পরিবর্তনই ইতিবাচক বা পজিটিভই হবে, তারা নেগেটিভও হতে পারে। বাট when the change is positive, that is only progress. নাম্বার 3, প্রগতি তখনই হবে যদি তা উৎকর্ষমূলক হয়। Progress takes place only when the change is developmental and positive. যখন আমরা তাকেই প্রোগ্রেস বলবো when the change is positive, ইতিবাচক এবং উৎকর্ষমূলক, that is very developmental. ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ বুঝিয়েছি না? তো আমি তো এখনো ফ্যাক্টরসে যাইনি। আমি তো আগের দিন সোশ্যাল চেঞ্জ বলেছি, আর এই এই জিনিসগুলো, এটা কি আমি আগের দিন বুঝিয়েছিলাম? এভলিউশন আর প্রোগ্রেস কি আমি আগের দিন বুঝিয়েছি? আমার তো মনে হয় না। হ্যাঁ, সেই জন্য আজকে এটা বোঝাচ্ছি। নেক্সট ক্লাস, যেটা তোমাদের ফ্রাইডে আমার সাথে অফলাইন ক্লাস আছে, সেদিনকে আমি ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ বোঝাবো কলেজে। ফ্রাইডে বিকেলে তোমাদের সাথে ক্লাস আছে সেদিনকে। ওকে, সো আমরা কি বলছি যে প্রগতির ক্ষেত্রে যেটা হচ্ছে, যখন এভরিথিং ইজ পজিটিভ এন্ড ভেরি ডেভেলপমেন্টাল ইন নেচার, দ্যাট ইজ প্রোগ্রেস। নাম্বার 4 ইজ প্রগতির সাথে মূল্যমান জড়িত। ভ্যালু সিস্টেম ইনভলভস উইথ দ্য কনসেপ্ট অফ প্রোগ্রেস। কারণ তোমার কাছে যা প্রোগ্রেস, ইট কুড নট বি প্রোগ্রেস টু মি। আমার কাছে এটা প্রোগ্রেস হিসেবে চিহ্নিত নাও হতে পারে। লাইক আমরা যখন বলি সায়েন্স খুব প্রোগ্রেস করেছে, সায়েন্সের ভীষণ উন্নতি হয়েছে, বাট when the science is we are using science very fatalistic way, আমরা মানুষকে মারার জন্য সায়েন্স ইউজ করছি। you are making bomb, নিউক্লিয়ার বম, নানা রকম ওয়েপন তৈরি করছি, আমরা বায়োলজিক্যাল ওয়ারফেয়ারে যাচ্ছি, ওষুধ ভাইরাস তৈরি করে মানুষকে মারছি। তার মানে এগুলো কি? আমরা সায়েন্সকে পজিটিভলি ইউজ করছি না। সেই জন্য এট দ্য সেম টাইম এটা একটা মূল্যবান বা ভ্যালুজ এর কোশ্চেন চলে আসছে। ইজ ইট ওয়ার্দি, ইজ ইট ওকে ফর হিউম্যানিটি? এটা কি মানবিকতার জন্য ঠিক? যে পরিবর্তনটা দেখছি হতে পারে তার ইকোনমিক
ইকোনমিক আউটকাম আছে, অর্থনৈতিক উৎকর্ষতা রয়েছে, কিন্তু সেটা কি খুব মানবিক? এই মূল্যমানের ভিত্তিতে, ভ্যালুজ এর বেসিসে মানুষে মানুষে মানে আমাদের মধ্যে এই মূল্যমান ব্যাপারটা রয়েছে। আমরা তখনই প্রোগ্রেসকে প্রোগ্রেস বলবো যখন সেটা এক্সিস্টিং ভ্যালু সিস্টেমকে সাবস্ক্রাইব করবে। অর্থাৎ সমাজে যে মূল্যবোধ রয়েছে, যে আদর্শ চিন্তা ভাবনা রয়েছে, যে মানবিক ভাবধারা রয়েছে, সেটার সাথে সংযোগ রেখে বা সেটার সঙ্গে সম্পৃক্ত হয়ে যখন সামাজিক উন্নতি হবে, তখন তাকে আমরা প্রগতি বলবো। এমন কোন প্রগতি যেটা সেই সমাজের মানবিকতার পক্ষে ক্ষতিকর, অর ইট ইজ আ থ্রেটেন সিচুয়েশন ফর দ্যাট পার্টিকুলার সোশ্যাল হিউম্যানিটি, তাহলে কিন্তু আমরা সেটাকে মোটেই প্রোগ্রেস বলবো না। নাম্বার 5, বস্তুগত ও মানসিক দিক জড়িত। প্রগ্রেসের সঙ্গে দুটো ব্যাপার খুব ইনভলভ, দ্যাট ইজ মেটেরিয়াল এন্ড নন মেটেরিয়াল কালচার। মেটেরিয়াল মানে বস্তুগত, নন মেটেরিয়াল মানে অবস্তুগত বা মানসিক। বস্তুগত মানে হচ্ছে বাহ্যিক, এবং অবস্তুগত বা ইমেটেরিয়াল হচ্ছে মানসিক বা সাইকোলজিক্যাল। We all live in a society with a culture that has two components. One is material, another one is non-material. Material culture বা বস্তুগত সংস্কৃতি হচ্ছে আমরা যা ব্যবহার করি, the car we are driving, the house we are living in, যে ইউটেন্সিলস ইকুইপমেন্টস গুলো আমরা রান্নাঘরে ব্যবহার করছি, ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, এসি, ওয়াশিং মেশিন, কাজের জায়গায় কম্পিউটার, ল্যাপটপ, এই যত টেকনোলজি, মেটেরিয়াল টেকনোলজি আমরা ইউজ করছি, সেগুলো হচ্ছে আমাদের বস্তুগত সংস্কৃতি বা মেটেরিয়াল কালচার। আর অবস্তু সংস্কৃতি হচ্ছে আমাদের মানসিক বা সাইকোলজিক্যাল দিক, হোয়াট উই লাভ টু হিয়ার, হোয়াট উই লাভ টু ডু, আমাদের মন কি শুনতে চায়, কি ভালো লাগে, কোন জিনিসটা আমাদের মনকে নাড়া দেয়। বেশিরভাগ মানুষ যে যে জিওগ্রাফিক্যাল লোকেশনে আছে, যে যে কমিউনিটির পার্ট, সেই কমিউনিটির কিছু কালচারের প্রতি আমাদের ভালো লাগা থাকে। যেমন বাঙালি হলে কলকাতায় যারা থাকে, এখানকার যে খাওয়া দাওয়া, কিউলিনারি কালচার, সাজ পোশাক, গান, আনন্দ, এই জিনিসগুলোর প্রতি আমাদের একটা ভালো লাগা রয়েছে। আমি যদি কলকাতার বাইরে গিয়ে ভারতবর্ষ ভাবি, তাহলে ভারতবাসী হিসেবে আমার কিছু ভালো লাগা আছে, এন্ড ইট ইজ দ্য সাইকোলজিক্যাল প্রপার্টি আর কম্পোনেন্ট অফ লাইফ। আমাদের মনের ভিতরের সম্পদ এগুলো ভালো লাগে, ভালোবাসি দেখতে। তো আমাদের প্রগতি বা প্রগ্রেস তখনই হবে যখন আমাদের ইন্টারনাল এন্ড এক্সটার্নাল, অর্থাৎ আভ্যন্তরীণ এবং বাহ্যিক বা বস্তুগত এবং অবস্তুগত, মেটেরিয়াল এন্ড নন মেটেরিয়াল, এক্সটার্নাল ইন্টারনাল, এই দুটো পরিবর্তন একসাথে হবে, তখন আমরা তাকে প্রগ্রেস বলবো। আমি দেখো এখানে একটা অ্যারো দিয়ে দাগ দিয়েছি, যে এখানে একটা কনসেপ্টের নাম লিখেছি, কালচারাল ল্যাগ বা সাংস্কৃতিক বিলম্বন। আমাদের মতো দেশগুলো যারা দ্বিতীয় বিশ্বের দেশ হয়েছে, সবে তৃতীয় বিশ্ব থেকে দ্বিতীয় বিশ্ব হয়েছে, বা মূলত তৃতীয় বিশ্বের দেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, এই ধরনের কান্ট্রি গুলোতে এই মেটেরিয়াল আর নন মেটেরিয়াল কালচারের মধ্যে একটা পার্থক্য দেখা যায়। মেটেরিয়ালি উই আর ভেরি ডেভেলপ, আমরা অনেক কিছু ব্যবহার করছি। নন মেটেরিয়ালি আমরা ল্যাগ বিহাইন্ড, পেছনে পড়ে রয়েছি। এখনো রিলিজিয়াস কিছু সুপারস্টিশনে আমরা বিশ্বাস করি। এখনো আমরা বড়লোক দেশের মতো, আমেরিকা ইউরোপের মতো ইকোনমিক্যালি হাই, মানে হাই লেভেলে পৌঁছে চাই, কিন্তু এতক্ষণ পর কাজ করব না, ওভার টাইম করব না, এক্সট্রা টাইম করব না, রাতের শিফট করব না, বা এট দ্য সেম টাইম রাতের শিফট যদি করতেও হয়, সিকিউরিটির অভাব, রাস্তাঘাটে মেয়েরা বেরোতে পারে না, রাত্রির বেলা যদি কোনো কাজ করতে হয় দেরি রাত করে ফিরতে হয়। তার মানে মানসিক বা সাইকোলজিক্যাল চেঞ্জেস হয়নি। আমরা এখনো সেই স্যাভেজ পিরিয়ড, আদিম যুগে, মধ্যবিত্ত যুগে, মধ্যযুগে পড়ে আছি। মিডিয়াভেল মেন্টালিটি নিয়ে, মধ্যযুগীয় মানসিকতা নিয়ে আধুনিক জীবনের যদি উপাদানগুলো বা মেটেরিয়াল লাইফটাকে আমরা বাঁচতে চাই, তখন আমাদের এই দুইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। দিস গ্যাপ ইজ নোন অ্যাজ কালচারাল ল্যাক বা সাংস্কৃতিক বিলম্বন। এক্সটার্নাল কালচারটা হু হু করে এগিয়ে যায়, কারণ আমি আমেরিকা, ইউরোপ, চায়না যা যা জিনিস ব্যবহার করছে, আমরা সেই জিনিসগুলো কিনছি, ব্যবহার করছি, কিন্তু মানসিকতাটা আমি আপডেটেড করতে পারিনি, আধুনিক মনস্ক হতে পারিনি, মডার্ন হতে পারিনি। এখনো মেয়েদের বাইরে বেরোনো, চাকরি করাটাকে আমি ভালো চোখে দেখি না। এখনো ছেলের তুলনায় মেয়েদের পড়াশোনা করার দরকার নেই বলে আমি বিশ্বাস করি। এখনো আমি সান চাইল্ড প্রেফার করি রাদার দ্যান চাইল্ড। তাহলে এই যে মানসিকতাগুলো, বা এখনো কোনো কাজ না হলে উই বিলিভ ইন স্যাক্রিফাইস, যেখানে বলি দিতে হবে, পশু বলি ইত্যাদি নানা রকম মানসিকতা, যেখানে আমরা এখনো থার্ড
জেন্ডার বা যাদের আমরা ট্রান্সজেন্ডার বলছি, তাদের আমাদের মেনে নিয়ে আপন করতে এখনো আমাদের সময় লাগছে। এই যে মানসিকতা, এটা হচ্ছে পিছিয়ে থাকার মানসিকতা, অথচ আমরা ভীষণ আপডেটেড। ইফ ইউ আর ফিজিক্যালি আর এক্সটার্নালি আপডেটেড এন্ড সাইকোলজিক্যালি ইউ আর ব্যাকওয়ার্ড, তার মানে মাঝখানের যে গ্যাপটা, এটা হচ্ছে সাংস্কৃতিক বিলম্বন বা কালচারাল ল্যাগ, যেটা কোনো দেশকে কোনোদিনও প্রগ্রেসিভ হতে দেয়নি, দেয় না। যতক্ষণ না মেটেরিয়াল আর নন মেটেরিয়াল একসাথে চলছে, মন এবং বাহ্যিক দুটো দিক একসাথে ডেভেলপ হচ্ছে, ততক্ষণ হবে না। আমি খুব ভালো করে রুটিন তৈরি করছি, অথচ আমি মনোযোগ দিয়ে কখনো পড়াশোনাই করছি না, তাহলে কি আমার রেজাল্টটা কোনোদিনও ভালো হবে? হবে না। আমার দুটোই এক জায়গায় আসতে হবে। নাম্বার 6, প্রগতির ধারণায় ব্যক্তিদের মতবিরোধ দেখা যায়। দ্যাট ইজ ভেরি নর্মাল। দেয়ার ইজ কনফ্লিক্ট অফ ওপিনিয়ন রিগার্ডিং দ্য কনসেপ্ট অফ প্রোগ্রেস। অর্থাৎ প্রোগ্রেস বা প্রগতির ধারণা নিয়ে মানুষে মানুষে বিরোধ বা কনফ্লিক্ট অফ ওপিনিয়ন আছে। কারণ তোমার কাছে যেটা প্রগতি, আমার কাছে সেটা প্রগতি নাও মনে হতে পারে। ইফ সামওয়ান ইজ শোয়িং দ্যাট মোবাইল ইজ সো ইম্পর্টেন্ট, মোবাইলের একটা আলাদা জায়গা, মোবাইল এসছে বলে প্রগতি ঘটেছে, নিশ্চয়ই ঘটেছে, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। অ্যাট দ্য সেম টাইম মোবাইলের সঙ্গে অনেক ভয়ঙ্কর কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইনভলভ হয়েছে আমাদের সোসাইটিতে। আমি হয়তো মনে করতেই পারি যে মোবাইল যে প্রগ্রেসটা নিয়ে এসছে, সেটা কি আদৌ প্রগ্রেস? এটা কোন দিকে প্রগ্রেস হয়েছে? এটা তো অনেক ক্ষতিও হয়েছে। সেটা মোবাইল নিয়ে হতে পারে, অন্য কোনো জিনিস নিয়ে হতে পারে। সো ইফ we are talking about progress এর তোমার দিক থেকে, তোমার জায়গা থেকে, তোমার পার্সপেক্টিভ আর আমার পার্সপেক্টিভ, আমার কাছে যেটা মনে হচ্ছে খুব উন্নত, তোমার কাছে সেটা, এই উন্নয়নটা বা এই প্রগ্রেসটা আদৌ প্রগ্রেস বলে নাও মনে হতে পারে। দ্যাট ইজ দেয়ার ইজ কনফ্লিক্ট অফ ওপিনিয়ন। হলো সোশ্যাল এভলিউশন এন্ড সোশ্যাল প্রোগ্রেস ইজ ডান। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? ম্যাম, সামাজিক প্রগতির যে আপনি বৈশিষ্ট্যটা দিয়েছিলেন, ওটাকে ওই কটা লিখলেই হবে? এখানে তো মোটামুটি লেখাই আছে, এবার তোমরা যে যা বই ফলো করবে তাতে হয়তো এর থেকে 2-3টে আরো বেশিও পেতে পারো, বা এই কটাই পেতে পারো। মোটামুটি সামাজিক প্রগতি বা এভলিউশন এন্ড প্রোগ্রেস শর্ট কোশ্চেনে আসে, অনেক সময় 5 নম্বরের টিকায় আসে। তো আমি এখানে বৈশিষ্ট্যটা দিয়ে দিয়েছি, সামনে যদি তোমরা প্রগতি কাকে বলে এটা একটু গুছিয়ে 4-5 লাইন লেখো, এই কালচারাল ল্যাগ দিয়ে 2-একটা এক্সাম্পল দাও, তাহলে 5 নম্বরের মেটেরিয়াল লেখার জন্য যথেষ্ট। বড় খাতার 1 পাতা লেখার জন্য যথেষ্ট। এখানে যে কটা পয়েন্ট দিয়েছি 6টা পয়েন্ট এনাফ, এরপরে যে যা বই পড়বে তার থেকে অ্যাড করতেই পারো। আর সামাজিক বিবর্তনের বৈশিষ্ট্য কি 3টেই থাকবে? আমি তোমাদের এটা বোঝানোর 3টে বৈশিষ্ট্য দিয়েছি, মেনলি এই 3টে বৈশিষ্ট্যের মধ্যে সবটুকু বলা আছে। কেউ যদি ভেঙে বা অন্য বই থেকে এর থেকে বেশি পয়েন্ট বার করতে পারো, অবশ্যই, যত বেশি পয়েন্ট তত বেশি নাম্বার। যত বেশি ভেঙে ছোট ছোট করে লিখবে, বেশি পয়েন্ট দেখাতে পারলে তো ভালোই, অসুবিধা তো নেই। তোমরা তো কিছু একটা টেক্সট পড়বেই, টেক্সট পড়ো বা রেফারেন্স পড়ো, সেখানে পেয়ে যাবে, এর থেকে বেশিও পেতেই পারো, পাবে, এর থেকে বেশি পয়েন্ট পাবে। ঠিক আছে? আচ্ছা ম্যাম। এই 3টে পয়েন্ট তো আছে, দিস পয়েন্টস আর কম্পালসারি পয়েন্টস। এছাড়াও যদি কেউ 1-2 পয়েন্ট অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই মোটামুটি আমি শেষ করছি। নেক্সট দিন ফ্রাইডে তোমাদের সাথে দেখা হচ্ছে কলেজে। আমি তার আগে মেটেরিয়াল তোমাদের 4টে ক্লাস। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, আমি যে মেটেরিয়ালটা সেদিন পড়াবো, কত নম্বরের রুমে? 1 নম্বর রুমে, রুম নাম্বার 1। ঠিক আছে? আর তোমাদের দেখবে, আমি গ্রুপে মেটেরিয়াল দিয়ে দিচ্ছি, এটাই পরের দিন পড়াবো। আর তোমাদের যে গ্রুপের ডেসক্রিপশন থাকে, হোয়াটসঅ্যাপে যেখানে ছবি বা ডেসক্রিপশন থাকে, সেখানে দেখবে এখানে জয়েনিং লিংকটা পেস্ট করা আছে। প্রত্যেকদিন ওটা দিয়েই ঢুকবে, যেদিন যেদিন অনলাইন ক্লাস হয় ওই জয়েনিং লিংক দিয়েই ঢুকবে। ঠিক আছে? ওকে, বাই। ওকে ম্যাম। হ্যাঁ ম্যাম, বাই। বাই ম্যাম। বাই ম্যাম। ওয়েলকাম, টাটা। বাই ম্যাম। ম্যাম অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে, বল। বলছি ওটা কি একবার ইমেল করে দেবো নাকি গ্রুপে সেন্ড করে দেবো পিকটা? ইমেল করে দাও, আর সেন্ড করতে হবে না, ইমেল করে দাও। ওকে ম্যাম।
বলছি অ্যাটেন্ডেন্স যে নিলে আরেকবার নিয়ে নেবে একটু প্লিজ, মানে আমি একটু লেটে জয়েন করেছি স্যার, ওই জন্য। ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি, বাট অনেকে তো লিফট হয়ে গেছে না, ওই জন্য। মানে দুটোই আরেকটাও সেন্ড করে পাঠিয়ে দেবে দাও, তুমি? যেটা আছে ওইটাও একবার পাঠিয়ে দাও তাহলে better। দুটোই সেন্ড করে দিও। হ্যাঁ দুটোই Okay, সেন্ড okay, করে ঠিক দিও। আছে। ঠিক আছে আমি তুলে নিচ্ছি। হ্যাঁ একটু কাইন্ডলি তুলে দাও। হ্যাঁ একটুখানি দাঁড়ান, একটু তুলে নিচ্ছি দাঁড়া। হ্যাঁ তুলে দাও। মোনালিসা হয়ে গেছে, লেফট নিতে পারি? না না একটুখানি ওয়েট কর, একটুখানি প্রবলেম হচ্ছে। না অনেকে লেফট নিয়ে নিয়েছে তো তাই বলছি। তুই জাস্ট ওরটা নিয়ে নে না, ওরটা ওকে বল যে তোমার এটা বলে দাও, তুই ওটা পাঠিয়ে দে জাস্ট। কারণ আগে যেটা নিয়েছিস ওতেই সবাই আছে, এতে কেউ নেই, অর্ধেক জন তো লেফট নেই। সেটাই নাই, 50% বেশি লেফট হয়ে গেছে। হ্যাঁ কে স্ক্রিনশট নিতে বললো, নামটা একটুখানি বললে ভালো হয়। হ্যাঁ আমার সৃঞ্জনীয় দত্ত। ঠিক আছে ঠিক আছে, বাদ বাকি লিফট হয়ে যাও, যে আছে সে থেকে যাবে, আমি তারটা স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে আমি লেফট হয়ে যাই। হ্যাঁ লিফট হয়ে যায় সবাই। হ্যাঁ তুলে নিয়েছো তো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তুলে নিয়েছি। হ্যাঁ বাই।